আমি স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি যেখানে স্পেসিফিক মনে করেছেন, যে ভদ্রলোক লিখেছেন যে অমুক অমুক জায়গায় চাঁদাবাজি করেছে, আমাদের তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলে দিয়েছে যে যেখানে অপকর্ম করবে আইনের আশ্রয় নেবেন, মামলা করবেন, পুলিশকে বলেছে ধরে জেলখানায় পাঠাবেন। এখানে আপনারাই দলের তো নাম বলছেন যে ব্যবহার প্রশাসন করা কাজ চলবে করছে না। না, চুপ হয়ে বসে আছে, মানে বেতন নিচ্ছেন কিন্তু প্রশাসন কাজ করছে বসে না। আছে, প্রশাসন বসে আছে 1 থেকে 20 পর্যন্ত আওয়ামী লীগেরই সাজানো প্রশাসন। আপনি একদিনে 1 ঘন্টায় তাদেরকে বদলাইতে পারবেন না, কারণ তো এরা তাদের পনেরো কাছে আসলে বছর ওদেরকে নিয়ে গিয়েই বা কি লাভ? না, তাদের কাছে নিয়ে যে কোনো লাভ লসের ব্যাপার না, বিএনপি তো ক্ষমতায় নাই। তো বিএনপি যদি বলে যে আমার নাম দিয়ে কেউ যদি কোনো অপকর্ম করে তাকে ধরো, সেই ক্ষেত্রে ধরতে তাদের তো কোনো বাধা নাই। আওয়ামী লীগকে ধরতে তাদের হৃদয়ে কষ্ট পেতে পারে, যে 15 বছর আওয়ামী লীগে হালুয়া রুটি, হাঁসের মাংস, চালের আটা রুটি, গণভবন বঙ্গভবনে তারা খাইছে, ওই অবৈধ নির্বাচনের উৎসব উদযাপন করছে, তাদের বেদনার জায়গা ওখানে থাকতে পারে। কিন্তু বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো অপকর্ম করে, তারেক রহমান সাহেবের সুনির্দিষ্ট নির্দেশ থাকার পর সেখানে ধরতে বাধা কোথায়? এবং সেখানে যদি ধরতে বাধা থেকে থাকে প্রশাসনের, তাহলে জনগণ সেই ব্যাপারে সুস্পষ্টভাবে অভিযোগ দায়ের কোর্ট কাছারিতে যে করতে পারে। থানা যদি না নেয়, কোর্ট সবার জন্য উন্মুক্ত। এখানে মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বাধা নাই, যদি মনে করে পুলিশ ভূমিকা রাখছে না, জি, কোর্টে যে কিন্তু মামলা নিবে। দল থেকে আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? মানে দলের দায়িত্ব দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ না করে দলের লোক যে চাঁদাবাজি প্রশাসন বা করছে, কোর্টের উপরে এই কেন? দলের লোক যে চাঁদাবাজি করছে স্পেসিফিক স্পষ্ট তো থাকতে হবে। যেমন রবিউল সম্পর্কে ধানমন্ডির যে এমপি ক্যান্ডিডেট ছিল তার সম্পর্কে স্পষ্ট অভিযোগ আসলো, দল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো। আরো 2-4 জায়গায় যখনই আসছে, তাৎক্ষণিকভাবে দল কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে পিছপা হয়নি। কিন্তু অভিযোগটা স্পেসিফিক আসতে হবে, আসলে তখন সিদ্ধান্ত নিচ্ছি কি নিচ্ছি না সেটা প্রমাণিত হবে। যতটুকু এসেছে ততটুকু সিদ্ধান্ত নিয়েছে। আর শুধু কাগজে কলমে ফেসবুকে লিখে মনের ভাব প্রকাশ করলে তো হবে না, এইটাকে তো একটা জায়গা মতো নিয়ে যেতে হবে, যে রাজনৈতিক দলের ছত্র ছায়ায় চাঁদাবাজি করা চলবে না। এই সংস্কারটাই তো মানুষ চায়, যে আমি দুর্নীতি দুর্বৃত্তায়নের আশ্রয় গ্রহণ করব না, বিরোধী দলে থাকলেও না, ক্ষমতাসীন দলে থাকলেও না। আমি জনগণের সেবক, সেবাই করতে চাই, সেবা করেই আমি মানুষের হৃদয় জয় করতে চাই। জি, এটাই তো ওই সংস্কার। প্রসঙ্গটা ওই প্রসঙ্গটা রয়েই গেল। ওই প্রসঙ্গটাতে আমি আরেকটু পরেই আসি। আসলে কথা আরো প্রসঙ্গ চলে আসছে যে স্থানীয় সরকারের প্রস্তুতি চলছে। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছ থেকেও একটু যে এই প্রসঙ্গটাই শুনি, যে যেটি পত্রপত্রিকা আসছে এবং আমার দর্শক মনসুর আলী সর্দার তিনি লিখছেন বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য বিএনপি চাঁদাবাজি দায়ী। এটি আপনি আসলে কতটা দায়ী বলে মনে করেন, এবং এটি যেটি আচ্ছা আসিফ হাশেমি পাপিয়া বলছিলেন সেই বিষয়ে আপনি একটু যদি আপনার মন্তব্য বলেন। আচ্ছা, আমি ওই ভাইকে সহ যারা শুনছেন, আমি একটু আমার 1-2 মিনিটের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য বলবো। প্রথমে আমি একটু বোঝার জন্য বলি, হ্যাঁ চাঁদাবাজি তো হচ্ছে, হচ্ছে না তা না। কে করছে? অফকোর্স এটা তো প্রশাসনের দায়িত্ব, সে যে দলেরই হোক না কেন। আমরা দেখব যে কথার কথা, একজন চাঁদাবাজকে ধরার পরে কোন দল যদি তাকে উদ্ধার করতে যায়, তখন আপনি দোষারোপের জায়গায় আসেন। আমি এইটুকু বলে থেমে আসল কথাটা আসি। এইটা একটা ভুল হিসাব। আমি ভুল হিসাব শব্দটা খুব সচেতন ভাবে ব্যবহার করতেছি। আপনি পুরো চাঁদাবাজি যদি উচ্ছেদ করেন, তাহলে কি জিনিসপত্রের দাম ঠিক রাখতে পারবেন? এটা একটা ভুল অঙ্ক। আমি কিন্তু সিন্ডিকেট। আগে বলছি, অবশ্যই চাঁদাবাজি বন্ধ করতেই হবে সমস্ত জায়গায়। কারণ এখন আমি প্রসঙ্গ করি, চাঁদাবাজির পরিমাণ অনেক জায়গায় বেড়েছে। অফিস আদালতে ঘুষের প্রবণতা অনেক বেড়েছে। আগে ছিল স্পিড মানি, এখন স্পিড মানির সাথে রিস্ক মানি যুক্ত হয়েছে ডাবল। তাহলে সরকার করছে কি? ওই যে বললাম, আমি কিন্তু আগে বলেছি সরকার তো সামলাইতে পারবে না, পারছে না। এবার আসি বাজার নিয়ে কথা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এত সংস্কারের কথা বলেন, আপনি বাজার ব্যবস্থা তো সংস্কার করলেন না। সংস্কার না করলে পারবেন না। আমি তিনটা ছোট ছোট কথা বলি। প্রথম কথা, দেশে যে উৎপাদিত পণ্য হয়, আপনি তো তার উৎপাদন খরচ কমাইতে হবে যদি বাজারে আপনি কম দামে জিনিস দিতে চান। আপনি এইবারে দেখেন তো সারের দাম নিয়ে যে নৈরাজ্য, দাম বাড়া, কীটনাশক নিয়ে নৈরাজ্য, ওই যে চাঁপাইনবাবগঞ্জ ওই অঞ্চলে কি বলে যে আহ, পানি, পানির দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়েছে, উৎপাদন খরচ বেড়ে গেছে। তাহলে আপনি তো উৎপাদন খরচ কমানোর কোনো দায়িত্ব পালন করেন নাই। আমি গতবার নিজে ঠাকুরগাঁও অঞ্চলে আলুর ক্ষেত পরিদর্শন করে নিজে, আমি কৃষক আন্দোলন করে না দেখে এসেছিলাম, উৎপাদন খরচ যা ছিল এইবার অনেক বেড়ে গেছে। তাহলে আপনাকে ফার্স্ট হচ্ছে কৃষকের উৎপাদন খরচ কমানো দরকার, সেটা কমান নাই। দ্বিতীয়ত হচ্ছে চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা বলেছিলাম সংস্কার করে, ওই কথার কথা চাপাই নবাবগঞ্জের আপনি একটা যেখানে উৎপাদিত হয় ওইখানে একটা উৎপাদক সমবায় করেন, ঢাকা এবং জেলাতে ক্রেতা সমবায় করেন, চাঁদাবাজি মুক্ত ভাবে আপনি সরাসরি পণ্য পাঠান। তাহলে কৃষকও লাভজনক দাম পাবে,
আমরা যারা শহরে ক্রেতা আমরাও কি বলবো যে একটা যে দামে কিনবো আমরাও মন খারাপ হবে না। এই কাজটা করলো না, এটা হচ্ছে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে। বাইরের যেসব পণ্য, আপনি তো সিন্ডিকেট ভাঙেন নাই, ওই ব্যবসায়ীরা তো আছে, তাহলে হবে এটা কি বলেন? তাদের উপরে নির্ভর করতেছে। তেল নিয়ে কেলেঙ্কারি দেখলেন না? 8 টাকা বাড়াবে বলেই বাজারে তেল নাই। ওই যে বললাম সরকারের বিরুদ্ধে কথা বলছি না বলে এটা নিয়ে কিন্তু হলো না, দয়া মায়া সরকারের প্রতি করা হলো, কিন্তু নৈরাজ্যটা দেখেন। তাহলে সিন্ডিকেট ভাঙলো না। আমরা বলেছি সিন্ডিকেট ভাঙতে হবে, একই সাথে রাষ্ট্রীয় উদ্যোগে বিকল্প বাজার ব্যবস্থা করতে হবে। আপনার ন্যায্য মূল্যের দোকান করতে হবে, ফুল রেশনিং চালু করতে হবে। এই সরকার এত কাজ করে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, আগের যে সমস্ত কে কে যেন বললো 53 বছর রাজনীতিবিদরা কি করেছে এক কথা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বাবা তা তুমি সৈয়দ এই যে রিজওয়ান সংস্কার হাসান। এই কাজটা করতে পারতা, তাহলে এই কাজ করছো না কেন? তাহলে তো আমরা পপুলার সাপোর্ট আমরা দিতে পারতাম। এটা হয় না কেন জানেন? কারণ একই নীতিতে, শেখ হাসিনার নীতিতেই বাজার ব্যবস্থা ঠিক রাখার নীতিতে যদি চালায় তাহলে তো একই রকম ঘটবে। আমরা কিন্তু এই সরকারের কাছে আমি প্রত্যাশা করছি না। আমার পরিষ্কার কথা, আমি অল্টারনেটটা বললাম খালি, প্রত্যাশা করছি না তো অন্তর্বর্তীকালীন সরকার, তো নির্বাচিত সরকার না। এই জন্য বলে ওনারা পারবেন না, আরো অনেক কিছু সামলাইতে পারবেন না। না পারাটাই স্বাভাবিক, অস্বাভাবিক না। দলীয় সরকার না, সব একমতে না, সুতরাং কিন্তু আশা আমি দলীয় করি না। সরকারের কাছেই তো এত মানে সবসময়, যদিও সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন যে এতদিন কি করেছেন, ঠিক সেই প্রশ্নটা না, প্রশ্নটা হচ্ছে দলীয় সরকারের সময়ই তো আসলে এই সিন্ডিকেটের বিষয়টা না বারবার আলোচনা এসেছে। সেটা আওয়ামী লীগ, বিএনপি, যারা রাজনীতিতে দলীয় সরকারে ছিলেন সব সময় কিন্তু এই বিষয়টা আলোচনায় এসেছে, এবং বিভিন্ন সময় দ্রব্যমূল্য ইস্যুটা মানে জনগণের মানে নাভিশ্বাসের কথা আমরা আমরা আপনাদের সাথেই কথা বলেছি, এবং সব আমলে সিন্ডিকেট, সিন্ডিকেট একটা পরিচিত শব্দ। তাহলে মানে এই সরকারের কাছে কেন নীতি নেওয়ার প্রশ্ন? না না না, আমি ওই যে বললাম উনি তো নীতি, আমরা নিতে চাচ্ছি না, উনি তো বলছেন, সরকার বলছে না আমরা সংস্কার করে যাব, ভালো ভালো কাজ করব, এই কারণে কথা বলছি। ওনারাই বলছেন দলীয় সরকার এই কাজগুলো করতে পারে না, তখন বাধা থাকে, ব্যবসায়ীদের প্রেশার থাকে, ও থাকে সে থাকে, সুতরাং আমি করব, এই কারণে বলছি এইটা। আর ওই যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন, ছোট্ট উত্তর দীর্ঘদিন ধরে দিই একই কথা। আপনি যদি একটা তেঁতুল গাছ লাগান, তা তেঁতুল গাছে তো মিষ্টি আম চাইলে হবে না, দেখতে হবে কে দল কোন নীতিতে চলবে, এটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে। জনগণ ধরুন কথার কথা, যে নীতিতে এই সরকার এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসতে পারছেন না, আপনি যদি ভবিষ্যতে ওই ধরনের একটা নীতি ওই নীতি মুক্ত বাজারের নামে ধারাবাহিকতা সম্পন্ন কোন রাজনৈতিক দলকে নির্বাচিত করেন, আপনি কোনোদিন ওই বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেইগুলো অভিজ্ঞতা থেকে জনগণকে শিখতে হবে, ছেড়ে দিতে হবে জনগণের উপরে। আমি ওইটা বলছি যে এই সরকারের প্রতি আমি প্রত্যাশা করছি না, কিন্তু ওই ভাই যেহেতু কথা তুললো, চাঁদাবাজি বন্ধ করতে হবে, একই সাথে আমি জনগণের উদ্দেশ্যে বলবো বাজার ব্যবস্থা সংস্কারের জন্য আন্দোলন সংগ্রাম করা ছাড়া কখনো আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম এবং সিন্ডিকেট ভাঙা এবং আমাদের শান্তি পাওয়া, এইটা কিন্তু পাবেন না। আমার কথা অপছন্দ হইতে পারে, কিন্তু লিখে রাখেন এইটার কোনো অল্টারনেট নাই।